খামেনির পর ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ নিহত। চলছে পাল্টাপাল্টি হামলা। ৩ মার্কিন সেনার মৃত্যু। যুদ্ধ ৪ সপ্তাহ স্থায়ী হতে পারে জানালেন ট্রাম্প। আরব আমিরাতে ইরানের হামলায় এক বাংলাদেশি নিহত। কুয়েতে আহত ৪। মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর। যুদ্ধ সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যগামী অসংখ্য ফ্লাইট স্থগিতে বিপাকে বহু যাত্রী। দোহা, দুবাই ও আবুধাবি ছাড়া বিমানের সব ফ্লাইট চালু। যুদ্ধ ১০ থেকে ১৫ দিনের বেশি স্থায়ী হলে চরম জ্বালানি সংকটে পড়বে বাংলাদেশ। একই সাথে বহুগুণ বাড়বে আর্থিক চাপ। বাস্তবসম্মত আর কার্যকর সিদ্ধান্ত নিতে পারলে অবনতি হতে পারে ইরানের পরিস্থিতি। ভুল পদক্ষেপে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা বিশ্লেষকদের। ইরানের বিরুদ্ধে যুদ্ধ ৪ সপ্তাহ চলতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান তিনি। ট্রাম্প আরও জানান, এ অভিযান ৪ সপ্তাহ বা তারও কম সময় শেষ হতে পারে। এদিকে ইরানের সঙ্গে আলোচনার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি ইরানিদের সঙ্গে আরও আলোচনার জন্য প্রস্তুত, তবে তা দ্রুতই সম্ভব হবে কিনা সে বিষয়ে কোনো মন্তব্য করেননি ট্রাম্প। অন্যদিকে ইরানকে প্রতিরোধ করতে যুক্তরাষ্ট্রকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, ইরানের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক হামলার জন্য চাইলে ওয়াশিংটন তাদের সামরিক ঘাঁটি ব্যবহার করতে পারবে। যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কিংবা বাস্তবসম্মত সিদ্ধান্ত না নিতে পারলে আরও অবনতি হতে পারে ইরানের পরিস্থিতি। এমনকি ভুল পদক্ষেপ বা সিদ্ধান্তে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কাও করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। আর মধ্যপ্রাচ্যে কাজ করা সাবেক কূটনীতিকদের মতে, মুসলিম বিশ্বকে সাথে না পাওয়া এই যুদ্ধে খুব বেশি দিন টিকে থাকতে পারবে না ইরান। তবে যুদ্ধ নিয়ে বাংলাদেশের অবস্থান প্রকাশে সতর্কতার পরামর্শ তাদের। কোনো কিছুর তোয়াক্কা না করেই ২৭শে ফেব্রুয়ারি রাতে ইরানে একযোগে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানও পাল্টা হামলা চালায় ইসরায়েলে। এছাড়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ২৭টি মার্কিন ঘাঁটিতে হামলা চালায় তেহরান। এরই মধ্যে ইরানে বাড়তে থাকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলা। হামলার শুরুতেই ইরানের সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুতে পরিস্থিতি হয়ে পড়ে আরও জটিল। নিরাপত্তা বিশ্লেষক বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা ইশফাক ইলাহি চৌধুরীর মতে, এই যুদ্ধাবস্থা চলতে থাকলে কিংবা ইরান সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে পরিস্থিতি আরও খারাপ হবে। ট্রাম্প বলেছে যে আমরা রেজিম চেঞ্জ চাই, ইসরায়েলের বিরুদ্ধে তাদের যে অবস্থান সেটা পরিবর্তন করতে হবে। খোমেনি যখন নাই, ইরানের সামনে বেশ অনেকগুলোই অপশন। জনগণ যদি বেরিয়ে আসে, একটা নতুন এই সরকারের পতন ঘটে একটা নতুন কাউকে সেখানে বসায়, কিন্তু কাকে বসাবে? কিন্তু আবার সমর্থনেও কিন্তু একটা বিরাট দল আছে যেটা গত ৪৫ বছর ধরে তারা সংগঠিত হয়ে আছে। তারাও চাইবে না তাদের ক্ষমতাটা সহজে ছেড়ে দিতে। সেটা যদি হয়, যদি পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার না হয়, তাহলে একটা গৃহযুদ্ধের সম্ভাবনা সেখানে আছে এবং একটা অনেকগুলো ক্ষমতার কেন্দ্রবিন্দু দাঁড়িয়ে যেতে পারে। মধ্যপ্রাচ্যে কাজ করা সাবেক রাষ্ট্রদূত গোলাম মসিহ মনে করেন, এই যুদ্ধ বেশি দিন টিকিয়ে রাখতে পারবে না একা ইরান। মধ্যপ্রাচ্যের বড় বড় দেশের টার্গেট হচ্ছে তার তেল, তার অর্থ। তো ওইসব দেশের জন্য অ্যাকচুয়ালি ডিপ্লোমেসিটা খুব ডিফিকাল্ট। তারা চেষ্টা করে, ইরাক চেষ্টা করেছে, লিবিয়া চেষ্টা করেছে, ইরানও চেষ্টা করে চলছিল। ইরানও আমার মনে হয় সাকাম পর্যায়ে গেছে, যদিও তাদের সামরিক তারা চেষ্টা করেছে শক্তি কিছু বৃদ্ধি করার জন্য। আমার মনে হয় না খুব বেশি দিন লম্বা হয়তো করতে পারবে ইরান। ইরান আমেরিকার সাথে এত বৃহৎ একটা সুপার পাওয়ারের সাথে টেকা খুব ডিফিকাল্ট। ইরান ইস্যুতে বাংলাদেশকে ভেবে চিনতে মতামত প্রকাশের পরামর্শ বিশেষজ্ঞদের। শর্ট টার্ম, মিডিয়াম টার্ম, লং টার্ম। কারণ আমাদের দেশটাও নানান অর্থনৈতিক আমরা প্রবলেমে জর্জরিত। আমাদের অর্থনীতি ইতিমধ্যে যে অবস্থায় আছে, আর কোনো ধরনের ধাক্কা আমাদের জন্য অসহনীয় হতে পারে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।
দেড় বছর পর বিভাগীয় প্রশাসকের পরিবর্তে রাজনৈতিক প্রশাসক পেল খুলনা সিটি কর্পোরেশন। তাতে উন্নয়ন কাজে গতি ফেরার আশা নগরীর বাসিন্দাদের। কেসিসিকে দুর্নীতিমুক্ত করে প্রধানমন্ত্রীর স্বপ্নের গ্রিন অ্যান্ড ক্লিন সিটি গড়ে তোলার প্রত্যয় জানিয়েছেন কেসিসির নতুন প্রশাসক। তবে নির্বাচন ছাড়া সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগকে ভালো চোখে দেখছেন না বিরোধী দল। খুলনা সিটি কর্পোরেশনের প্রায় 15 লাখ মানুষের সেবায় একজন মেয়র, 31 জন কাউন্সিলর এবং সংরক্ষিত ওয়ার্ডের 10 জন নারী কাউন্সিলর দায়িত্বে ছিলেন। 2024-এর আগস্টে সরকার পতন হলে তাদের অব্যাহতি দেওয়া হয়। বিভাগীয় কমিশনারকে প্রশাসক করে সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকার। কিন্তু সেবার বিপরীতে বাড়ে জটিলতা, কেসিসের উন্নয়নের নামে স্থবিরতা। সর্বদলীয়ভাবে সার্বজনীনভাবে যদি এই জনপ্রতিনিধিদেরকে দিয়ে প্রশাসকের কাজ করা যেত, তাহলে আমার মনে হয় জনগণ আমরা যে দলীয়করণের বেড়াজাল থেকে আমরা বেরিয়ে আসতে পারতাম। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর সিটি কর্পোরেশনের রাজনৈতিক প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত হয়। কেসিসের দায়িত্ব আসে খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর উপর। নগরবাসীর আশা এবার অন্তত সেবা পাওয়া সহজ হবে। নগরবাসীর যে প্রাথমিক যে সেবাগুলো, এই সেবাগুলো থেকে অনেকভাবে বঞ্চিত, বিশেষ করে নাগরিকত্ব, জন্মমৃত্যু সার্টিফিকেট, তারপর রাস্তাঘাট উন্নয়নে। তবে নবনিযুক্ত প্রশাসকের প্রতি জনপ্রতিনিধি ও বিশিষ্টজনরা আস্থা রাখলেও বিরোধী দলের আছে ভিন্ন মত। এই শহরের সাথে সিটি কর্পোরেশনের কার্যক্রমের সম্পৃক্ততা আছে এবং সিটি কর্পোরেশনকে নিয়েই, স্থানীয় সরকার ব্যবস্থাপনাকে নিয়েই হচ্ছে মূলত একজন এখানে সংসদ সদস্য হিসাবে আমাদের কার্যক্রম। ফুটপাত সমস্যাটা খুব প্রকট সমস্যা, রাস্তা বর্ধিতকরণ দরকার। আমরা সবসময় বলি রাস্তা সংস্কার দরকার, কিন্তু খুলনা জনসংখ্যা বাড়তেছে, গাড়ি বাড়তেছে, কিন্তু রাস্তা কিন্তু বড় হচ্ছে না। শুধু সংস্কার করে কিন্তু এটা সম্ভব না। দলীয় রাজনৈতিক ব্যক্তিকে প্রশাসক নিযুক্ত করা হয়েছে, এর ব্যাপারে আমরা তীব্র নিন্দা জানিয়েছি। এটা হওয়া উচিত ছিল নির্বাচনের ধারাবাহিকতা রক্ষা করে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ রক্ষার লক্ষ্যে। তবে দায়িত্ব পেয়ে খুলনার উন্নয়নে আশার আলো জ্বালাতে চান কেসিসের নতুন প্রশাসক। এটি পরিচ্ছন্ন সবুজ শহর, পরিকল্পিত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, চাঁদাহীন, মাদকহীন, মশকহীন, নিরাপদ খুলনা গড়াই থাকবে আমাদের লক্ষ্য। নগরবাসীর প্রত্যাশা পূরণে নতুন প্রশাসক কাজ করবেন, এমন আশা নগরবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির প্রভাবে থমকে গিয়েছে আকাশপথ। একের পর এক দেশ আকাশসীমা বন্ধ ঘোষণা করায় তৈরি হয়েছে নজিরবিহীন স্থবিরতা। গেল 2 দিনে দেশের প্রায় 74টি ফ্লাইট বন্ধ ঘোষণা হওয়াতে বিপাকে পড়েছে বিদেশগামী যাত্রীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে এয়ারপোর্ট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব, যাত্রীদের ভোগান্তির কোনো সমাধান হয়েছে কিনা এবং যাত্রীরা কি বলছেন এসব বিষয় নিয়ে? সঞ্চিতা, যেমনটি বলছিলেন, আসলে যদি বলি যাত্রী ভোগান্তির কথা, গত 2 দিনে কিন্তু প্রায় 74টি ফ্লাইট বন্ধ হয়েছে এবং এতে করে বিশেষ করে যাত্রীদের ভোগান্তি কিন্তু বেড়ে গিয়েছে। তবে যদি সর্বশেষ তথ্য যদি বলি, গতকাল রাতে সৌদি আরব থেকে শুরু করে বেশ কয়েকটি দেশের ফ্লাইট কিন্তু চালু করা হয়েছে এবং তাতে করে গতকাল যে পরিমাণে ভোগান্তি পোহাচ্ছিলেন বিদেশগামী যাত্রীরা, তার থেকে কিন্তু কিছুটা কমে গিয়েছে এবং প্রত্যাশা করছেন হয়তো বা 2-1 দিনের মধ্যে আরও পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। যদি আমি একটু বলি, সর্বশেষ সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, দাম্মাম এবং মদিনা রুটের কিন্তু সরাসরি ফ্লাইট চালু করেছে ইতিমধ্যে। এছাড়াও ওমানের মাস্কট রুটেও কিন্তু সরাসরি ফ্লাইট চালু হয়েছে। তবে মধ্যপ্রাচ্যের যেই উত্তপ্ত পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কিন্তু এই যে আকাশপথের যেই স্থবিরতা, সেই স্থবিরতাতে কিন্তু আসলে আমাদের দেশের তো গেল 2 দিনে যে বিদেশগামী যাত্রীরা ছিলেন, তাদের মধ্যে কিন্তু বেশ অস্থিরতা তৈরি হয়েছিল এবং সব কিছু মিলিয়ে যদি বলি, আমার এপাশের চিত্রটি যদি আমি দেখাতে চাই, এখনও কিন্তু যে সকল রুটে ফ্লাইট চালু হয়নি, সেই সকল যাত্রীরা কিন্তু বসে আছেন এবং কতক্ষণ নাগাদ আসলে তাদের এই ফ্লাইটটি চালু হবে সে বিষয়েও কিন্তু তারা এখনও জানেন না। তবে এদিকে সর্বশেষ যদি বলি যে আসলে এখানে যারা কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম আজ এসেই, তবে এখনও কিন্তু আমরা যোগাযোগ করতে পারিনি যে আসলে যারা যেই আকাশসীমা বন্ধ থাকায় যেই ফ্লাইটগুলো এখনও বন্ধ রয়েছে, সেই ফ্লাইটগুলো কতক্ষণ নাগাদ আসলে
চালু হতে পারে। এবং আমি যদি বলি যে এ পর্যন্ত শনিবারে প্রায় 23টি ফ্লাইট বন্ধ হয়েছে, রবিবারে 40টি এবং গতকাল রাতে 11টি ফ্লাইট কিন্তু বন্ধ করা হয়েছে। এই নিয়ে কিন্তু আসলে যাত্রীদের মধ্যে যে স্থবিরতা সেটিও কিন্তু রয়েছে। এবং গতকাল রাতে বিশেষ করে মধ্যরাতের পর যে সৌদি আরব থেকে শুরু করে দাম্মাম, এছাড়া জেদ্দা, মদিনা রুটে এই ফ্লাইটগুলো চালু করার কারণে কিন্তু যাত্রীদের মধ্যে একটু স্বস্তি ফিরেছে। এছাড়াও ওমানের মাস্কট রুটে সরাসরি ফ্লাইট চালু করেছে আন্তর্জাতিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। সব কিছু মিলে যদি সঞ্চিতা বলি যে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে যেই আকাশপথের যেই স্থবিরতা সৃষ্টি হয়েছিল, তাতে করে বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশেই কিন্তু আসলে প্রভাব পড়েছে। এবং এই প্রভাবে যদি বলতে হয় যে আসলে গত দুদিনেও কিন্তু আসলে মানুষের মধ্যে যে পরিমাণে আতঙ্ক সৃষ্টি হয়েছিল, তবে গতকাল রাত থেকে কিছু ফ্লাইট ছেড়ে দেওয়ার কারণে সেটি আস্তে আস্তে হয়তো বা লাঘব হবে। সর্বশেষ জানাচ্ছিলাম সঞ্জিদা এয়ারপোর্ট থেকে। হাসিব, ধন্যবাদ আপনাকে। সরকারি কাগজে হিসাব এক আর বাস্তবে প্রভাবশালীদের চাপে হিসাব দাঁড়ায় আরেক। প্রভাবশালীদের আশ্রয় ও প্রশাসনের ইন্ধনে সুনামগঞ্জের জাদুকাটা নদীর 3টি ঘাট থেকে আদায় করা হচ্ছে অতিরিক্ত অর্থ। প্রশাসন থেকে মাইকিং করে অতিরিক্ত অর্থ না দেওয়ার ঘোষণা শুধুই নিয়ম রক্ষা। 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষ পর্ব। সৌন্দর্য আর সম্পদের নদী জাদুকাটা। এখানকার বালু নৌপথে যায় দেশের নানা প্রান্তে, তবে বালু পরিবহনে সরকার নির্ধারিত টোলের চেয়ে বাড়তি অর্থ আদায় হচ্ছে। তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীর ফাজিলপুর অংশে টোল আদায়ের 3টি ঘাট, যার একটির পরিচালনায় বিআরডব্লিউটিএ আর 2টি উপজেলা প্রশাসন। সরকারি হার অনুযায়ী বিআরডব্লিউটিএ প্রতি ঘনফুট বালুতে নেয় 25 পয়সা আর উপজেলা প্রশাসন 30 পয়সা। শ্রমিকদের অভিযোগ, বাস্তবে আদায় করা হচ্ছে 5 থেকে 6 গুণ বেশি অর্থ। 1500 টাকা 1000 টাকা রাখছে, হয়তো আপনি উপস্থিত থাকুন। নবনির্বাচিত সংসদ সদস্যের নির্দেশে অতিরিক্ত অর্থ আদায় বন্ধে মাইকিং করা হলেও বাস্তবে এর কোনো প্রতিফলন নেই। 30 পয়সা তারা যেমনি ইচ্ছে তেমনি রাখো না, আমরা কি কম দোকানে দেই দিব, তারা যেমন খুশি যত রাখে ততই। ডিবিসি নিউজের ক্যামেরায়ও পুলিশের উপস্থিতিতে অতিরিক্ত অর্থ আদায়ের দৃশ্য ধরা পড়ে। শ্রমিকরা বলছেন, অভিযোগ করলে হয়রানি ও মারধরের শিকার হতে হয় তাদের। আপনারা আইসেন, এটা লাগে কমায় রাখতে আছে, আপনারা দুজন থেকে লেগে বড় প্রশাসন থাকলে টিকিয়ে রেখে দিব। টাকা না দিলে তো তারা মনে দেন আমরা নৌকা আটকাইবো, আমরা মারধর করবো। উপজেলা প্রশাসনের খাস আধিকারিক বলছেন, নিয়ম রক্ষার মাইকিং হচ্ছে। মাইকিং করছে আবার এই গার্ডের নৌকা লিয়ে গেছে, আবার আমরাও কইছে যে আমরাটা তো ফর্মালিটি মেইনটেইন, খালি ইয়া না তো এই গার্ড না তো তারিফটা নিয়ন্ত্রণ করতেছে। তৃণমূল বিএনপি বলছে, প্রভাবশালী নেতা ও প্রশাসনের ইন্ধনেই চলছে অতিরিক্ত অর্থ আদায়। বিএনপির কিছু লোক এটাতে জড়িত ছিল বলে আমরা শুনতে পারছি এবং দেখেছি। টোল ট্যাক্স সহ বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজিগুলো হচ্ছে তা অতি সত্বর বন্ধ করার ব্যবস্থা করা হোক। সংসদ সদস্য বলছেন, অতিরিক্ত অর্থ আদায় বন্ধে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। ব্যবস্থা নেওয়ার দাবি প্রশাসনের। যে কেউ হবে আমারও করছে, আমি তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠাইয়া আমি এটা অ্যারেস্ট করাইনি। কোনোভাবে করতে দেওয়া যেত না, এটা আমার অঙ্গীকার। জনগণের সেবা পাইতে যা যা করতে হবে তাই করবো। সরকারি রেটের চেয়ে বেশি যাতে না নিতে পারে সেই জন্য আমরা ব্যাপকভাবে এটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে মাইকিং চলছে, পাশাপাশি প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য এই বিষয়গুলোকে আমরা নজরদারির মধ্যে রেখেছি। জাদুকাটায় টোলের নামে বাড়তি অর্থ আদায় বন্ধে কঠোর পদক্ষেপ চান ব্যবসায়ীরা। ডিবিসি নিউজ ডেস্ক। ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন সৈয়দপুর রেলওয়ে কারখানার শ্রমিকরা। ঈদে ঘরমুখী যাত্রীদের স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছে দিতে সৈয়দপুর রেলওয়ে কারখানায় চলছে পুরাতন কোচ মেরামতের কাজ। সময় কম থাকায় দম ফেলার ফুরসত নেই তাদের। 10ই মার্চের মধ্যে সব কোচ ট্রাফিক বিভাগকে বুঝিয়ে দেওয়ার ব্যাপারে আশাবাদী কর্মকর্তারা। 1870 সালে প্রতিষ্ঠিত নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা প্রতি বছর ঈদ উল ফিতর ও ঈদ উল আজহায় যাত্রী সেবার কথা চিন্তা করে কোচ মেরামত করে থাকে। ঈদে বাড়ি ফেরা মানুষের বাড়তি চাপ সামলাতে রেলপথে যুক্ত হচ্ছে 100টি স্পেশাল কোচ। এসব কোচ মেরামতে ব্যস্ত সময় পার করছে সৈয়দপুর রেলওয়ে কারখানার শ্রমিকরা। আমরা সবাই আপ্রাণ চেষ্টা করতেছি। 100টা গাড়ির এস্টিমেট আছে,
এগুলো পুরা করার জন্য। এই পাল্লা আমরা বানাবো, পাল্লা পেন্ট শপে যাবে, পেন্ট শপে রং হবে, গাড়িতে লাগাবে, গাড়ি কমপ্লিট করে গাড়ি বাড়াবে। ভেতরে বিশাল কর্মযজ্ঞ চললেও কারখানায় মোট জনবলের মাত্র 25% দিয়ে চলছে কার্যক্রম। ঈদের 1 মাস আগে থেকে দ্বিগুণ শ্রম দিয়ে কাজ করেন শ্রমিকরা। ওভারটাইম ছাড়া ছুটির দিনেও কাজ করতে হচ্ছে তাদের। ঈদকে টার্গেট রেখে বন্ধের দিনও আমাদের অতিরিক্ত ওভারটাইম হিসেবে আমরা কাজ করতে। স্থায়ী অস্থায়ী লোক মিলে জনগণ সংকট দিয়েও আমরা গাড়ির কাজ আউটটান দেওয়ার যথেষ্ট চেষ্টা করছি। মেরামতের কাজ শেষ হলে কোচগুলো করা হয় রং। কোচের নাম, নম্বর সহ বিভিন্ন তথ্য লেখার পর প্রস্তুত হয় যাত্রী বহনের জন্য। এরই মধ্যে প্রায় 60টি কোচ পুরোপুরি প্রস্তুত করে ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হয়েছে। 10ই মার্চের মধ্যে সব কোচ বুঝিয়ে দেওয়ার ব্যাপারে আশাবাদী কর্মকর্তারা। 106টা গাড়ি 36 দিনে টার্গেট নিয়েছি, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং ডিভিশনকে আমরা এই 106টা গাড়ি ঈদের ছুটির আগে আমরা হস্তান্তর করব। ইতোমধ্যে 58টি কোচ আমরা আউটটান দিতে পেরেছি। বাকি 42টি কোচ আমরা আগামী 10 কর্মদিবসের মধ্যে আউটটান দিতে পারবো বলে আশা রাখি। প্রতি বছর এসব কোচ দিয়ে পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটে স্পেশাল ট্রেন চালানো হয়। এছাড়াও আন্তনগর ট্রেনগুলোতেও কোচ সংযোগ করা হয়। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে আমরা 100টি কোচ আউটটান দেওয়ার প্রোগ্রাম হাতে নিয়েছি, যার মধ্যে 60টি কোচ ইতিমধ্যে বের হয়ে গিয়েছে, বাকি 40টি কোচ আমাদের প্রক্রিয়াধীন আছে বের হওয়ার। আশা করি যথাসময়ে আমরা এগুলো কোচ ট্রেন বহরে যোগ করতে পারবো। অনুমোদিত শ্রমিক নিয়োগ করলে কাজের অতিরিক্ত চাপ কমার পাশাপাশি বেশি যাত্রী সেবা নিশ্চিত করা যাবে, এমনটাই মনে করেন রেল কর্মকর্তা ও শ্রমিকরা। ওয়ালি মাহমুদ সুমন, ডিবিসি নিউজ, নীলফামারী। নগরীর কোলাহল যখন ধীরে ধীরে নিস্তব্ধতার চাদরে ঢেকে যায়, ঠিক তখনই ফুটপাতের আলো ছায়ায় জেগে ওঠে ভ্রাম্যমাণ সেহেরির দোকানগুলো। ধোয়া ওঠা ভাত, খিচুড়ি, ডাল আর ভাজির গন্ধে রাতের ক্লান্ত শহর যেন নতুন করে প্রাণ ফিরে পায়। শ্রমজীবী মানুষ, রাত জাগা চালক কিংবা নিরুপায় পথচারীদের কাছে এই অস্থায়ী দোকানই হয়ে ওঠে শেষ ভরসা। গভীর রাতে ঘুমিয়ে সবাই, তবে ঢাকার অনেক ফুটপাত কিংবা রাস্তার পাশে জ্বলছে ছোট ছোট চুলা। রান্না হচ্ছে ভাত, খিচুড়ি, ডাল ভাজি আর ডিম মাংস। রমজান মাসে ভ্রাম্যমাণ এসব দোকানে সেহেরি খেতে আসছেন নিম্ন আয়ের মানুষ। রিক্সাওয়ালারা মনে করেন লেবারেরা, ওরা তো আর অত টাকা দিয়ে খাইতে পারে না। 40 টাকা দিয়েও খাইতে পারে, 50 টাকা দিয়েও খাইতে পারে, যে যতটুকু সামর্থ্য সেতটুকুর মধ্যেই খাইতে পারে। এদের অনেকেরই নেই ঘর চুলা, আবার কারো কারো কাজ করতে হয় রাত জেগে। রিক্সা চালক, নিরাপত্তা প্রহরী সহ অনেকেরই তাই ভরসা এসব দোকান। স্বাস্থ্যসম্মত খাবার আর কি, উনি বাসা থেকে বাক করে আনেন, পরে ওনার এখানে রাখে, আর ওনার খাবারটাও ভালো। তুলনামূলক হিসাবে একটু কমে রাখে, কারণ হোস্টেলে যা বইয়া খেতে গেলে আমাদের আরো বেশি খরচ হয়। দোকানিরা বলছেন পণ্যের দাম বেড়েছে, লাভ কমেছে, তবু রোজাই অসহায় ছিন্নমূল মানুষের কথা ভেবে এই কাজ করছেন তারা। অনেকে বলে যে ভাই আমার কাছে টাকা নাই, অল্প টাকা আছে, আমি রোজা থাকবো, তাহলে আমি সেই টাকার পরিমাণে খাওয়া দিই। লাভ তো খোলা হলে খরচ বাড়তে, সংসার টাকা নিলে কোনো ক্রমে চলে যেতে পারি। রমজানের মহিমায় সীমিত সামর্থ্যে সেবা দিয়ে যাচ্ছেন এসব ক্ষুদ্র উদ্যোক্তা। তানভীর সুমন, ডিবিসি নিউজ, ঢাকা। ক্রীড়াঙ্গনে বিশেষ অবদান রাখা সাবেক ও বর্তমান মোট 9 ক্রীড়াবিদ পেয়েছেন আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড। প্রথমবারের মতো ক্রীড়াবিদদের স্বীকৃতি দিয়েছে এই ফাউন্ডেশন। আলফাজ আহমেদ, হাবিবুল বাশার, মারুফা আক্তাররা পেয়েছেন এই পুরস্কার। মনোনীত ক্রীড়াবিদদের হাতে সম্মাননা পুরস্কার ও অর্থ পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এক ছাদের নিচে এক ঝাঁক ক্রীড়াবিদ। প্রথমবারের মতো ক্রীড়াঙ্গনে বিশেষ অবদান রাখা ক্রীড়াবিদদের স্বীকৃতি দিয়েছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ফাউন্ডেশন। বাংলাদেশ সাবেক প্রয়াত প্রধানমন্ত্রীর ছোট ছেলে কোকোর নামে এই সম্মাননা পুরস্কার দেয়া হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ফাউন্ডেশনের উদ্যোগে মোট 9 জন ক্রীড়াবিদদের দেয়া হয়েছে এই পুরস্কার, সাথে জুটেছে 1 লাখ টাকা করে অর্থ পুরস্কারও। ক্রিকেটের সাবেক ক্যাপ্টেন হাবিবুল বাশার ও মারুফা আক্তার এবং ফুটবলে আলফাজ আহমেদ, ঋতুপর্ণা চাকমার হাতে উঠে এই সম্মাননা। প্রথমবারের মতো এই সম্মাননা পেয়ে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান ক্রীড়াবিদরা। কিছু একদম নতুন যারা ভালো করেছেন তারাও পেয়েছে, পাস্ট ছিল, প্রেজেন্ট ছিল এবং ফিউচারে ছিল,
সো এই পুরস্কারটার মহত্বটা এখানে একটু বেশি। আমি অনেক খুশি হয়েছি, কারণ এরকম বড় অ্যাওয়ার্ড আমি এই প্রথম পাইলাম। ফিউচারে যারা হকি খেলবে তাদের জন্য ইন্সপায়ার করবে এবং আমাকে অনেক ইন্সপায়ার করবে। আগামীতে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড আন্তর্জাতিক মানের এবং বৃহৎ আকারে আয়োজন করার প্রত্যাশার কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপস্থিতিতে আমরা ইনশাআল্লাহ আগামী বছর থেকে এই অ্যাওয়ার্ড প্রোগ্রামটি আরো সুন্দরভাবে আরো আন্তর্জাতিক একটি পরিমণ্ডলের ভিতরে রেখে আমরা জাতীয় পর্যায়ে ইনশাআল্লাহ আমরা এই প্রোগ্রামটি করব। এমন সম্মাননা ক্রীড়াঙ্গন উন্নয়নে আরো বড় ভূমিকা রাখবে বিশ্বাস ক্রীড়া সংশ্লিষ্টদের। তার রেখে যাওয়া যে স্বপ্ন। রিফাত মিরন, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।